জুলাইয়ের যে মহৎ বিপ্লব, সেই বিপ্লবের খুব বড় একটা জিনিস হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই এবং সেই সংস্কারটা আমরা করছি সব মিলিয়ে। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমরা কিছু কিছু দেখছি যে এমন এমন কিছু কাজ হচ্ছে যেই কারণে মানুষ ভাবছে যে আমাদের বিপ্লবটা কি বেহাত হয়ে গেল কিনা। এবং বিদেশিরা যারা দেখেছিল যে এমন একটা বড় বিপ্লব যেখানে মেয়েদের পার্টিসিপেশন ছিল অভূতপূর্ব, সেই বিপ্লবটাও কি বেহাত হয়ে গেল। ওরা ভাবছে ওদের মতো করে যে বেহাত হলো কিনা, আর আমাদের এখানে যারা যারা আমরা পার্টিসিপেট করছি তারা ভাবছে যে আমরা আমাদের মতো মানে আমাদের হাত থেকে বেহাত হলো কিনা। বেহাত হয়নি। জুলাই বিপ্লব ঠিক তার যেই এক্সপেকটেশনটা তৈরি করেছিল সেই এক্সপেকটেশনের মতোই আছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। আপনারা হয়তো সরকারে থাকলে আপনারা মনে করেন না যে যেই জন আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে এই বিপ্লবটা করলাম, যে গণ অভ্যুত্থানটা করলাম, সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে কিনা। কিন্তু আপনি দেখছেন কি এটা খুব শর্ট টার্ম দেখছেন, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে কিনা এটা দেখছেন। তো আমরা দেখছি যে আমাদের এবং আপনাদের অনেকে ইম্প্যাশন হয়ে যাচ্ছে যে 5 মাস হলো এমন কি ভালো কি কাজ হয়েছে, আমরা যেই যা চাচ্ছিলাম সেই কাজগুলো কি হয়েছে কিনা। আমি আপনাদেরকে বলবো আপনারা অন্যান্য এর আগে যারা ইন্টারিম গভর্নমেন্ট এসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট এসছে, তাদের সাথে তুলনা করেন। বাংলাদেশের একটা ভঙ্গুর ব্যুরোক্রেসি নিয়ে আমরা যা অ্যাচিভ করেছি এই জন আকাঙ্ক্ষার গভর্নমেন্ট অভূতপূর্ব। অনেকগুলো জিনিস আমরা একটা এই ইন্টারিম গভর্নমেন্ট স্ট্যাবিলিটি নিয়ে এসছে। আপনি যদি এই গভর্নমেন্ট যদি স্ট্যাবিলিটি না আসতো, আপনি ধরেন ইকোনমিতে আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা পলিটিক্যাল টার্বুলেন্স হতো, তখন অনেকে বলতে যে তাহলে বিপ্লবটাই কি ঠিক হচ্ছে কিনা, হয়েছে কিনা, সেটা নিয়েই কোশ্চেন করতো। 5 মাসে একটা স্ট্যাবিলিটি নিয়ে আসা হয়েছে এবং আমরা প্রতিদিন আমরা দেখছি, আমরা ক্রাইমের ফিগার দেখছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অলমোস্ট ঠিক হয়ে গেছে। আমরা অন্যান্য যেগুলো ফিগার আপনি পলিটিক্যাল প্রোটেস্ট দেখেন ঠিক আছে, দুই একটা ব্যর্থ হচ্ছে এবং সেটার জন্য আমরা স্টেটমেন্টও দিচ্ছি। কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন সারা দেশব্যাপী, এবং আমি আরো রুরাল এরিয়ায় দেখছি যে আমাদের ক্রাইম বা অন্যান্য যেগুলো পলিটিক্যাল যে সিচুয়েশন পুরো স্ট্যাবল। এবং এই স্ট্যাবিলিটিটা আমরা যারা কমিউনিকেশনে কাজ করি আমাদের জন্য ইজিয়ার হচ্ছে বাইরে মেসেজটা পাঠানো। আমি খুব বীর দর্পে ইন্ডিয়ান সাংবাদিকদেরকে বলছি যে আপনারা আসেন, এসে বাংলাদেশটা দেখে যান, আমরা কি বাংলাদেশ তৈরি করছি। এটা কি হাসিনার চোরতন্ত্র নাকি এটা জনগণের শাসন, এটা দেখে যান। এবং অনেকে আসছেন, অনেকে সুন্দর সুন্দর রিপোর্ট করছেন, আমরা সত্যিকার অর্থে আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। তো আমরা এই কাজটা ইকোনমিক রিকভারিটা হয়েছে। থার্ড হচ্ছে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। যেই লোকগুলো খুন করে গেল, শেখ হাসিনা তার দোসররা যে খুন করলো, যেই জুলাই আগস্টের খুন তো আছেই, 1500 থেকে 2000 ছেলে মেয়েকে খুন করছেন। তার বাইরে যে খুন, আপনি শাপলা বলেন, মাওলানা সাইদির ভার্ডিকের পরের মার্ডার বলেন, তারপরে আপনার 2015 সালের মার্ডার বলেন, ফায়ার বোম্বিং এর সময়, বা এর পরে আপনি কয়েকটা ইলেকশনের সময় ভালো এই যে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, এবং 3500-এর মতো লোককে গুম করা। পুরো ইন্টারন্যাশনাল ইয়েতে ক্রাইমের মধ্যে ইন্টারন্যাশনালের সবচেয়ে ভয়াবহ ক্রাইম হচ্ছে গুম করা। মানে যে আপনার আত্মীয় স্বজন তো আপনার লাশও পাচ্ছে না, সারাটা জীবন তার খোঁজের মধ্যে থাকতে হচ্ছে যে লাশটা কই গেল। আপনি যদি তাদের সাথে কথা বলেন, এই যাদের গুম হওয়া ফ্যামিলি, তারা কিন্তু তাদের আকুতি হচ্ছে, ভাই আমার ভাই বোন যদি মারাও যায় আপনি আমাকে লাশের সন্ধানটা নেন, কবরটা দেখান। এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এইগুলোর আমরা জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আছে। তার নামে কেস হয়েছে আইসিটিতে, তাকে আমরা এক্সট্রাডিশন চেয়েছি এবং এটা একটা লিগাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেশার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। সে আপনার মনে আছে, সে তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে আসছে, ঠিক আমরাও আমাদের যতদিন আমাদের
এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের এক নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা।